গুড মর্নিং। এখন ভোর 3:38। আজকের ব্লগটা শুরু করছি একদম ভোরবেলা থেকে। দুজনে একেবারে রেডি হয়ে নিয়েছি, আজ যাচ্ছি ওই বাড়ি। রেডি হয়ে নিচে নেমে আগে দুজনের জন্য 2 কাপ চা বসালাম। চা খেতে খেতে সৌরভ সমস্তটা রেডি করে নিয়েছে, যেহেতু আজকের বাইকে করে যাব। জিপিএসটা সেট করে নিয়ে ও এখন বাইকটা স্টার্ট দিচ্ছে, দিলেই আমরা বেরিয়ে যাব। বেরোতে বেরোতে কিন্তু একটু লেট হয়ে গেল। একদম ভোর 4টেতে বাইক স্টার্ট দেওয়ার কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে 4:30 বেজে গেল। আর আজকে শীতকালের মতো ঠান্ডা, আর কি বাতাস দিচ্ছে, কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। আমরা তো ভেবেছিলাম গরমকাল, বাইকে গেলে আরাম হবে। কাল রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে, এখন মনে হচ্ছে হাড়ের ভিতরে শিরশির করছে। এইটা নিয়ে সেকেন্ড টাইম আমাদের বাইক নিয়ে ওই বাড়ি যাওয়া। মাঝখানে রাস্তার ডিস্টেন্স তো আপনারা জানেনই, 300 কিলোমিটারের জার্নি। এখন ভোর 4:30তে বাইক স্টার্ট দেওয়া হলো, বাড়ি পৌঁছতে পৌঁছতে 12:30 বেজে যাবে। এই ভোরবেলা বাইকে করে বেরোলে সব থেকে যেটা ভালো লাগে, এই যে একদম অন্ধকার থেকে ধীরে 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 সূর্যোদয় দেখার যে আবেগটা, এটা আলাদাই অনুভূতি দেয়। যে দেখুন একটা পাখি কি সুন্দর উড়ে যাচ্ছে, এই যে দেখুন এক ঝাঁক পাখি উঠতে শুরু করেছে। এই যে উপলব্ধিটা আমার তো দুর্দান্ত লাগে। এই ঠান্ডা শিরশিরে হাওয়া, সাথে এইরকম প্রকৃতির আবেশ, দুর্দান্ত। দেখতে দেখতে বাড়ি থেকে 50 কিলোমিটার চলে এলাম। সামনেই বেথুয়া ডোহরি টোল প্লাজা। এই টোল প্লাজা থেকে 6 থেকে 7 কিলোমিটার সামনের দিকে এগোলেই রয়েছে বেথুয়া ডোহরি অভয়ারণ্য। এটাতে আসার আমার কিন্তু খুব ইচ্ছে, এখনো অবধি আমি এখানে আসতে পারিনি। সৌরভকে যতবার বলি এখান থেকে যাওয়ার সময় একবার অন্তত দাঁড়াও, কিন্তু সময় সুযোগে আর হয়ে ওঠে না। একবার আমার খুব ইচ্ছে আছে এখানে আসবো। শুনেছি এখানে খুব ভালো হরিণ দেখতে পাওয়া যায়, সাথে নাকি অনেক পাখি দেখা যায়। একদিন ঠিক আসবোই। যতবারই এই শাল, সেগুন, অর্জুনের জঙ্গলের পাশ দিয়ে যাই, আমার মন খালি টানে ওইখানে যাওয়ার জন্য। দেখি কবে আমার ইচ্ছে পূরণ হয়। আমরা এই বাংলারই ছেলে মেয়ে, কিন্তু আমাদের এই বাংলার রূপ যতবারই দেখি ততবারই মুগ্ধ হই। কখনো 2 পাশে ধান ক্ষেত, আবার কখনো বড় বড় শাল সেগুনের জঙ্গল। এই দেখুন কৃষ্ণচূড়া। এই সমস্তটা দেখতে দেখতে আমার একটা কবিতা খুব মনে পড়ছে, জীবনানন্দ দাশের বাংলার মুখ। আমি বাংলার মুখ দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। দেখতে দেখতে সকাল 6:30 বেজে গেছে। আমরা কৃষ্ণনগর চলে এসেছি, কিন্তু এখনো অবধি সূর্যের মুখ দেখতে পাচ্ছিলাম না। এই সবে সূর্য ওঠাটা শুরু হয়েছে, আর সৌরভ বলছে সূর্যটা যাতে তাড়াতাড়ি ওঠে, ওর প্রচন্ড ঠান্ডা লাগছে। মাঝে মাঝে ভাবছে ব্যাগ থেকে রেইনকোট বের করে গায়ে দেবে কিনা। এবার আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এইখানে আগের বার এসেও দাঁড়িয়েছিলাম। এই পেট্রোল পাম্পের লোকেশনটা কিন্তু খুব সুন্দর জায়গায়, পায়রাডাঙ্গা ছাড়িয়ে ছাড়িয়ে চাকদা যাওয়ার দিকেই কিন্তু এই পেট্রোল পাম্পটা। এখানে আবার একটা অফার কিন্তু ভালো পাওয়া যায়, যেটার কারণে আমরা দাঁড়িয়েছি। এখানে 200 টাকার পেট্রোল ভরলে 29 টাকায় 1 কাপ কফি পাবেন। এটা আমরা আগের বারও খেয়েছিলাম, তাই কফিটা খাওয়ার জন্যই মেনলি দাঁড়িয়েছি। ঠান্ডা লাগছিল তো, তাই কফিটা খাবো। কিন্তু এদিকে মেঘও কিন্তু ঘোর হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে। কফিটা খেয়েই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এই যে দেখুন এই মোড়টা, আমাদের 6-7 বছরের অনেক অভিজ্ঞতার সাক্ষী কিন্তু এই মোড়টা। এই যে তাতলা মোড়, এই মোড়টা দিয়ে ভেতরে গেলে আমাদের কলেজ। আমার আর সৌরভের দুজনেরই গ্র্যাজুয়েশন আর মাস্টার্স এই কলেজ থেকেই। যেহেতু সৌরভ থাকতো কলেজ ক্যাম্পাসে, কলেজের হোস্টেলে, আর আমি থাকতাম চৌরাস্তাতে, এই যে রাস্তাটায় আমাদের কিন্তু অনেক অভিজ্ঞতা জড়িয়ে আছে। তবে তখন এরকম ঝাঁ চকচকে রাস্তা ছিল না, একদম ভাঙাচোরা রাস্তা ছিল। আর এই যে ওভারব্রিজটার উপর দিয়ে এখন যাচ্ছি, এই ওভারব্রিজ তখনও হয়নি। আমি মাস্টার্স কমপ্লিট করব, তখন ওভারব্রিজ হতে শুরু করে। এই যে ওভারব্রিজটার তলা দিয়ে গেলেই চৌরাস্তা, চৌরাস্তার একদম মোড়ের কাছে ছিল আমাদের গার্লস হোস্টেল। এই রাস্তাটা আমরা হেঁটে কত ঘুরেছি, সন্ধে হলেই হাঁটতে বেরিয়ে যেতাম আমরা। সেসব দিন কিন্তু ভোলার নয়। সময় এগিয়ে গেছে, যে যার কাজে সবাই ব্যস্ত হয়ে গেছি, কিন্তু এখনো এই জায়গাটাতে এলে আমাদের সবার স্মৃতিগুলো মনে পড়ে যায়।
আমরা এখন এগিয়ে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। এটা কিন্তু নতুন হয়েছে, আর এইবার আমরা ফার্স্ট টাইম যাব। আগের বার যখন গেছিলাম ওর নিচ দিয়ে গেছিলাম। এটা হয়ে কিন্তু বেশ সুবিধা হয়েছে। প্রায় 10 কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের কমে যাবে, অনেক তাড়াতাড়ি পৌঁছতেও পারবো কলকাতা। তখন থেকে বলছিলাম রেনকোট পরতে হবে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই বাধ্য হয়ে রেনকোট কিন্তু আমাদের পরতে হয়েছে। এখনো অবধি সেরকম জোর বৃষ্টি কিন্তু আমরা পাইনি, কিন্তু টিপ টিপ করে বৃষ্টিটা আমরা কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছি, তাই বাধ্য হয়ে রেনকোটটা পরেই আছি। রেনকোটটা পরে একটা সুবিধা হয়েছে, যে হাড় কাঁপানো ঠান্ডাটা লাগছিল সেটা কিন্তু এখন আর লাগছে না। বাবা বেরোনোর সময় বলেছিল উইন্ডচেটার নিয়ে বেরোতে, কিন্তু আমরা বললাম গরমকালের উইন্ডচেটার কি হবে, একটু পরে গরম লাগবে খুব। কিন্তু দেখছি আজকে আর গরম লাগার কোনো চান্সেস নেই। কলকাতা ঢুকতে যাব, এখনো গরম তো দূরের থাক, হেভি ঠান্ডা লাগছে। ওই দেখুন একটা এরোপ্লেন যাচ্ছে, সম্ভবত এক্ষুনি মনে হয় ল্যান্ড করবে। দেখতে দেখতে আমরা প্রায় কলকাতা ঢুকে গেলাম, আর মাত্র 15 কিলোমিটার এয়ারপোর্ট ঢুকতে। এখন সবে সকাল 9টা বেজেছে, এর মধ্যেই কলকাতার জ্যামের অবস্থা দেখুন। কলকাতা ঢোকার মুখেই আমরা পুরো জ্যামে পড়ে গেছি। প্রায় 10 মিনিটের জ্যাম পেরিয়ে আবার পড়লাম জলের মধ্যে। দেখুন কতটা জল দাঁড়িয়েছে। কালকের রাতের বৃষ্টিটা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল জুড়ে সব জায়গাতেই হয়েছে, এখানে তো মনে হচ্ছে খুব বেশি হয়েছে। কতটা করে জল দাঁড়িয়ে গেছে দেখুন। এই জলটার কারণেই মেনলি মনে হয় জ্যামটা লেগেছে। কলকাতার এই সমস্যা আর কোনোদিনই শোধরালো না। আমি যখন কলকাতাতে ছিলাম তখনও সেই একই অবস্থায় দেখেছিলাম, একটু বেশি বৃষ্টি হলেই চারিদিকে জল জমে যায়। আমি যদিও থাকতাম সাউথ কলকাতাতে, তাই নর্থ কলকাতায় কতটা জল জমে সে ধারণা আমার নেই। সাউথ কলকাতাতে তো দেখেছি এক্সেসিভ জল জমে। 2021-এ আমি ফার্স্ট কেরিয়ার শুরু করেছিলাম এই কলকাতা থেকেই। আমি যখন প্রথম কলকাতা আসি সেটা ছিল অগাস্ট মাস। অগাস্ট মাসে এত বৃষ্টি হয়েছিল, আমি থাকতাম পাটুলিতে। পাটুলি, গড়িয়া, নিউ গড়িয়া এই এরিয়াটা এমনভাবে জল জমেছিল প্রায় হাঁটুর উপরে। আমি যে কিভাবে শিফটিং করেছিলাম সমস্ত জিনিসপত্র নিয়ে, এখনো ভাবলে ভয় লাগে। তারপর জানেন, প্রথম দিন যেদিন জব জয়েন করেছি, রাস্তায় বেরিয়েছি, রাস্তার দুপাশে ড্রেন, ম্যানহোল, কিছুই বুঝতে পারছি না। আর একটু হলে আমি তো ড্রেনের মধ্যেই ঢুকছিলাম। আমার কলকাতাতে ফার্স্ট টাইম, মানে রাস্তা সম্বন্ধেও কোনো আইডিয়া নেই, আর সম্পূর্ণ একা একটা রুম ভাড়া নিয়ে থাকতাম, তাই গাইড করারও কেউ ছিল না। সে যে কি বড় সমস্যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম রুবি হসপিটাল। এই রুবি হসপিটালের মোড়েও আমার কিন্তু প্রচুর মেমোরি রয়েছে। কলকাতাতে আমি খুব বেশি দিন ছিলাম না, ছিলাম মাত্র 1টা বছর। কলকাতা কিন্তু আমাকে অনেক অভিজ্ঞতা দিয়েছিল। অভিজ্ঞতা শুধু ভালো আর খারাপে হয় না। আমি এই কলকাতায় থেকে যে জিনিসটা উপলব্ধি করেছিলাম, জীবনে একা থাকা সত্যি খুবই ডিফিকাল্ট। নিজের সিচুয়েশনটা হ্যান্ডেল করা আর নিজেকে দিনের শেষে ভালো রাখা, পুরোটা যখন নিজের উপরে থাকে না, তখন মেন্টাল হেলথ ঠিক রাখা সত্যি খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যারা একা থাকেন এবং ভালো থাকেন, আমি বলবো তাদের মতো স্ট্রং মেন্টালিটির মানুষ কেউ নেই। দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আমার চেনা জায়গায়। এই যে পাটুলির মোড়, পাটুলির ঝিলপাড়, ফ্লোটিং মার্কেট, এগুলো সব কিছুই কিন্তু আমার একাকিত্বের সঙ্গী। সকাল হলে বাজার করতে আসতাম একা, সন্ধে হলে হাঁটতে বেরোতাম, সেটাও একা। কাজের শেষে ফ্লোটিং মার্কেটে চা খেতে আসতাম, সেটাও একা। কোনো বন্ধু বান্ধব ছাড়া একার জীবন ছিল 1টা বছরের। এখান থেকে আর যাই হোক, আমি নিজেকে চিনেছিলাম। আর যতটুকু আমি নিজেকে চিনি বা জানি সেটা এইখান থেকেই। এরপর ধীরে ধীরে অগ্রসর হলাম আমাদের নিজের পরিবেশের দিকে। আর কি করলাম, পথের আরও অভিজ্ঞতা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।